হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বহুল আলোচিত ফিল্টার ড্রামার লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। আই থিঙ্ক আগের পর্বগুলোর মতো শেষ পার্টটাও আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই নতুন একটা ফিচার অ্যাড হয়েছিল সু চেংয়ের ওই চুড়িতে। এখন এরা অফিসের কাজ নিয়ে বিজি ছিল। মূলত এরা একটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর খুঁজছিল। সব থেকে বড় কথা, ওরা যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাইছিল সে অবশেষে রাজি হয়ে গিয়েছে। তাই অফিসের সবাই অনেক খুশি হয়ে যায়। এখনই ওদের একটা লাইভ ইভেন্ট করতে হবে, সেজন্য ওরা সেই জায়গাটা নিয়ে অনেক বেশি কাজ করতে থাকে এবং এটার সুন্দর করে লাইভ ইভেন্টের জন্য প্রস্তুত করতে থাকে। এদিকে অনেক কাজ করছিল সুচেং, বিধায় ওকে একটা রুমের ভিতরে ডেকে নিয়ে আসে তাংচি। কারণ সুচেং সবসময় হাই হিল পরেছিল, ওর একটু কমফোর্টের জন্য ওর জন্য দুটো কেপস নিয়ে এসেছিল তাংচি। এরপরে তাংচিকে ও কিস করে, কিন্তু ঠিক সেই টাইমে ওদের আরও একজন কলিগ ওই রুমের ভিতরে চলে আসে। এই ছেলেটি এসে এমন করে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে ওরা ধরা পড়ে গিয়েছে, কিন্তু না, আমরা দেখতে পাই তাংচি আসলে ঘর মোছা একটা মপকে চুমু খাচ্ছে। সুচেং হঠাৎ করে এখন লাঠি হয়ে গিয়েছে, কারণ সুচেং বুঝতে পেরেছিল এখানে ওর একজন কলিগ আসছে, তাই ও জাদু করে এখন লাঠি হয়ে গিয়েছে। বেচারা তাংচি কি আর বলবে, এখন এই মপকেই চুমু খাচ্ছিল এরকম একটা বিষয়ও প্রিটেন্ড করতে থাকে। এরপরে ওই ছেলেটি চলে গেলে সুচেং আবারও ওর রূপে ফিরে আসে। এরপরে ওরা আবার কাজে চলে যায়। এদিকে আমরা রাতের বেলায় লিনের বাসা দেখতে পাই। লিনের সঙ্গে আলাদা করে সময়, মানে একটু একান্ত সময় স্পেন্ড করতে ইউ এসেছিল। এদের ভিতরে ভালোবাসাটা দিন দিন খুবই ডিপ হতে থাকে। পরদিন আবারও কাজে চলে আসে সুচেং। এখানে ওদের সম্পর্কটা দেখে সবাই একটু কানাঘুষা করতে লাগে যে ওদের ভিতরে কোনো একটা কিছু চলছে। সেদিন ওরা দুজন গিয়েছিল ডেটে, মূলত ওরা লাঞ্চে গিয়েছিল, কিন্তু ওরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছিল সেই রেস্টুরেন্টে গিয়ে দেখে ওদের অফিসের সমস্ত এমপ্লয়িরা এখানে লাঞ্চ করতে এসেছে। সুচেং প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু তাংচি বলে লজ্জা কিসের, আমরা প্রেম করছি সেটা না হয় ওদেরকে জানিয়ে দিব, এটাতে লজ্জা পাওয়ার তো কিছু নেই। তাংচি সবাইকে দেখিয়ে দেখিয়ে সুচেংয়ের গালে আবার খাবার তুলে দেয়, যাতে সবাই আরও বেশি ভালো করে বুঝতে পারে যে ওদের ভিতরে সম্পর্ক আছে। আর তারপরে এরা দুইজন ওদের সমস্ত কলিগদের সামনে যায় আর নিজেরাই বলে দেয় যে আমরা প্রেম করছি। এরপরে ওরা অনেক ড্রিঙ্ক করে। তাংচি তো একদম মাতাল হয়ে গিয়েছিল, তাই সুচেংই ওকে কাঁধে করে নিয়ে বাড়িতে আসে। তাংচির অবস্থা খুবই খারাপ ছিল। সুচেং ওর ঘরে নিয়ে যায় এবং তাংচিকে শুইয়ে দিয়ে যখন এখান থেকে চলে যাবে, তখন হঠাৎ করে তাংচি উঠে বসে পড়ে আর সুচেংকে বলে, সুচেং, আমি তোমাকে অনেক পছন্দ করি। আসলে চাইনিজ ভাষায় আমি তোমাকে অনেক পছন্দ করি জিনিসটা ওরা আমি তোমাকে ভালোবাসির থেকেও অনেক বেশি করে বলে। যাই হোক, সুচেংও ওকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আবারও ও উঠে বসে পারে, মানে তাংচি এবার একটু অন্যরকমভাবে বলে আমি তোমাকে পছন্দ করি। সুচেংও ওকে বলে আমিও তোমাকে পছন্দ করি, এটা বলে ওকে আবারও শুইয়ে দেয়। কিন্তু তাংচি আবারও উঠে বসে পড়ে আর সুচেংকে ডাক দিয়ে বলে, সুচেং, আমি তোমাকে। সুচেংও ওর মাথায় হাত তুলে বলে আমি তোমাকে পছন্দ করি, এটা বলে ওকে জড়িয়ে ধরে। আর তাংচিও ওকে জড়িয়ে ধরে। এরপরে তাংচি ওকে নিয়ে ওখানেই শুয়ে পড়ে। সুচেং কোনো মতেই ওকে ছাড়াতে পারে না আর সেদিন রাতটা ওর সঙ্গে থেকে যায়। পরবর্তী দৃশ্যে আমরা ইউকে দেখতে পাই। ইউ এসেছিল লিনের বাসায়। এ মাঝে মাঝেই লিনের বাসায় আসতো এবং লিনকে অনেক ভালো মন্দ রান্না করে খাওয়াতো। তো সেদিন ইউ যখন চলে যাবে, লিন ওকে পিছন থেকে ডেকে আবারও আটকে দেয় এবং ওরা পুরো রাত একসঙ্গে থাকে। পরদিন আমরা দেখতে পাই তাংচির বাড়ি। তাংচির বাড়িতে ওর মা এসেছে কিছু খাবার দাবার নিয়ে। যখনই ওর মা তাংচির রুমে ঢুকবে তখনই দেখে 2 জোড়া জুতা। বুঝতে পারে তাংচির মা যে এখানে তাংচির গার্লফ্রেন্ড আছে। তাংচির মা তো খুবই খুশি হয়, কারণ তাংচির এতদিনে একটা গার্লফ্রেন্ড জুটেছে। তো ওরা নিজেদের জন্য অনেক খাবার তৈরি করে ওর মা। এরপরে তাংচি যখন রুম থেকে বাইরে বের হয়, ও দেখে ওর মা এসেছে। তাংচি একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু ওর মাকে বলে যে ওর গার্লফ্রেন্ড আছে এখানে। ওর মা বলে তুমি ডাকো তোমার গার্লফ্রেন্ডকে, ওর সঙ্গে আমি পরিচিত হই। তাংচি ওর মাকে বলে আমার গার্লফ্রেন্ডের নাম সুচেং, ওই এক্ষুনি রুম থেকে বাইরে বের হয়ে আসবে। এদিকে সুচেং নিজেকে একটু সুন্দর দেখানোর চেষ্টা করছিল এবং আয়নার সামনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরেই ও বাইরে আসে, অমনি তাংচি বলে ওঠে এই তো সুচেং আমার গার্লফ্রেন্ড। কিন্তু দেখা যায় আরে এটা তো সেই ভেড়াটা। সুচেং হঠাৎ করে এই ভেড়া হয়ে গিয়েছে। তাংচি বেচারা এবার কি বলবে। তাংচি তো হাত বাড়িয়ে অলরেডি ওর মাকে বলছিল এই সুচেং আমার গার্লফ্রেন্ড। ওর মা বলে এটা তোর গার্লফ্রেন্ড? তখন তাংচি বলে না 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 মা, এটা আমার গার্লফ্রেন্ড না, আমি আর সুচেং মিলে আমরা দুজন মিলে এটাকে পালন করি। তুমি যাও যাও ভেড়া, তুমি ভিতরে যাও। এটা বলার পরে ভেড়াটা ভিতরে চলে যায়।
তাংচি বেচারা একদম অবাক হয়ে যায়। এরপরে ভিতরে গিয়ে সুচেং দেখে ও হঠাৎ করে এরকম ভেড়ার রূপে চলে এসেছে। ও কিন্তু নিজে পরিবর্তন করেনি, তার মানে ওর হাতের চুড়িটা এখন আনস্টেবল হয়ে গিয়েছে। এদিকে কিভাবে বোঝাবে তাংচি ওর মাকে? ওর মাও জিজ্ঞেস করছে যে ওই ভেড়াটা তোমাদের বেডরুমে কি করছে। ও বোঝায় যে আসলে ওটাকে আমরা খুব যত্ন করি, তো তাই ও আমাদের বেডরুমে থাকে। এরপরে পুনরায় সুচেং রূপে সুচেং আবার বাইরে বের হয়ে দেখে যে ও চুয়ান হয়ে গিয়েছে। এবার ও যখনই কথা বলতে যাবে তাংচি ওর দিকে তাকিয়ে মানে একটু ইশারা করলে ও আর কথা বলে না। ও এখন চুয়ান কিভাবে হয়ে গেল? তাংচি ওর মাকে বলে, আসলে মা, এটা আমার বন্ধু চুয়ান। সুচেং এবং আমি ওর খুব ভালো বন্ধু হই, আমরা একসঙ্গে একটা রিসার্চের কাজ করছিলাম, সেজন্য ও এখানে। ওর মা বলে, তো ও তোমার বেডরুমে ছিল? তো তোমরা সবাই একসঙ্গে ছিলে? তাংচি বেচারা কি আর বলবে, ওর মাকে বলে হ্যাঁ, ও আমার বেডরুমে ছিল। এরপরে চুয়ান ভিতরে চলে যায়। তাংচির মা বলে, কিন্তু সুচেং কোথায়? আমি তো সুচেংকে দেখবো। এরপরে তাংচি বলে যে সুচেং আছে মা, তোমাকে আজকে দেখতে হবে না। কিন্তু ওর মা বলে, আমি তো দেখবই। ওটা বলে ঘরের দরজা খুলে দেখে ভিতরে ফাংজিন দাঁড়িয়ে আছে, মানে সুচেং এখন ফাংজিন হয়ে গিয়েছে। আসলে ও চুরিটা একদম আনস্টেবল হয়ে গিয়েছে। ওর মা বলে, এটাই কি সুচেং? তখন ফাংজিন বলে, না না, আমার নাম ফাংজিন। ফাংচি বলে, হ্যাঁ মা, ওর নাম ফাংজিন, ও আমার সঙ্গে রিসার্চের কাজ করে। ওই যে বললাম না, আমরা সবাই একটা রিসার্চের কাজ করছিলাম। ওর মা বলে, আচ্ছা চুয়ান কোথায়? আর সেই ভেড়াটাও বা কোথায়? আর ওই রুমের ভিতরে কি, ওখানে কি সুচেং আছে নাকি? তখন তাংচি বলে, হ্যাঁ মা, ওখানে সুচেং আছে, কিন্তু সুচেংয়ের আসলে ভাইরাল ফ্লু হয়েছে। ওর অনেক জ্বর সর্দি, তো এজন্য বাহিরে বের হয়ে আসছে না। তুমি অন্যদিন দেখা করো, তুমি বাইরে থেকে এসেছো তো, যদি ও সংক্রমিত হয় তাই ও তোমার সঙ্গে দেখা করবে না, আমি অন্যদিন ওর সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। ওর মা তখন জোরে জোরে বলে, সুচেং, তোমার সঙ্গে আমি অন্য একদিন দেখা করব, তুমি ভালো থেকো। এটা বলে বাহিরে বের হয়ে আসে। এরপরে দেখা যায় যে সুচেং আবার ওর নিজের রূপে ফিরে এসেছে, কিন্তু ওর খুব চিন্তা হচ্ছে ওর ওই চুড়িটা এরকম আনস্টেবল কেন হয়ে গেল। এরপরে তাংচি ওর মাকে নিয়ে সোজা একটা গাড়িতে তুলে দেয় আর বলে দেয়, মা তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, সুচেং আমার অনেক কেয়ার করে, আমি অনেক ভালো আছি। এটা বলে ওর মাকে পাঠিয়ে দেয়। এদিকে আমরা সুচেংকে দেখি ও সমস্ত ফিচারগুলো একে একে চেঞ্জ করতে লাগে। ও দেখতে লাগে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব তো ঠিকঠাক ছিল। যখন ও সুমিয়াও হতে চাইছিল তখন ও সুমিয়াও হতে পারছিল, যখন চুয়ান হতে চাইছিল তখন চুয়ান হতে পারছিল। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে ও একদমই বুঝতে পারে না। এদিকে তখন এখানে চলে আসে তাংচি। তাংচি এসে দেখে সুচেং এখন তাংচি হয়ে বসে আছে, মানে ও তাংচির রূপ ধারণ করেছে আর কীরকম মেয়েলি আচরণ করছে। এটা দেখে তাংচি একটু অকওয়ার্ড ফিল করে। আপনি বলুন, চোখের সামনে যদি আপনার প্রতিবিম্ব আপনি দেখতে পান, আপনার কেমন ফিল হবে? যাই হোক, এরপরে সুচেং ওর নিজের রূপে ফিরে আসে আর বলে, জানো, আমার চুড়িটা খুবই আনস্টেবল হয়ে গিয়েছে, আমি একবারও কিন্তু পরিবর্তন করিনি, কিন্তু তারপরেও তোমার মায়ের সামনে বারবার চুড়ি পরিবর্তিত হয়ে যেতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে এই চুড়িটার কি হলো। এরপরে আমরা দেখতে পাই হঠাৎ করেই সুচেংয়ের মা বাবা কল দিয়েছে, অর্থাৎ ওর বোন চিংলির কাছ থেকে তারা জানতে পেরেছে যে তাংচির বাড়িতেই সুচেং আছে, এবং তার বাবা মা এটা বলছে যে এক্ষুনি তাংচিকে নিয়ে যেন তারা তাদের বাড়িতে আসে, তাদের সঙ্গে দেখা করে, কারণ মেয়ের হবু জামাইকে তো তাদেরও দেখার প্রয়োজন, তাই না? এরপরে ওরা অফিসে যায়। সেদিন তাংচি অফিসে গিয়ে সোজা ইউয়ের কাছে চলে যায় আর বলে, আমার হবু শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে চেয়েছে, আমি ওদের সামনে ওদেরকে ইমপ্রেস করতে কি কি করতে পারি। তখন ইউ বলে, তুমি এই দুটো বই পড়ো, এই দুটো বই পড়লে তুমি বুঝতে পারবে যে ওদের সামনে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয়। ইউ নিজেও ওই বই দুটো পড়েছে লিনের বাবা মাকে ইমপ্রেস করার জন্য। এরপরে ইউ বলে, তোমাকে কি আজকেই যেতে হবে? তাহলে দাঁড়াও, আমি একটা নোটবুক তোমাকে দিচ্ছি, আমি বইগুলো পড়ে এগুলো নোট করেছি, এগুলো তুমি পড়ে দেখো। এক নোটটা পেয়ে তাংচির অনেক উপকার হলো। ভাই রে ভাই, এতগুলো বই পড়ে নাকি প্রেমিকার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসতে হবে? যাই হোক, এতগুলো বই পড়ে ও প্রেমিকার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং তাদেরকে খুব ভালোভাবেই ইমপ্রেস করে, এবং তাদেরও মেয়ের জামাইকে অনেক পছন্দ হয়েছে। তো এখন সুচেংয়ের মা সুচেংকে বলে, যাও তো বাহিরের দোকানতে গিয়ে একটু ভিনেগার কিনে আনো। এবার ও ভিনেগার কিনে যখন ফিরতে থাকে এবং ও লিফটে করে উপরে উঠবে, তখন লিফটের ভিতরে একটা মহিলা হঠাৎ করেই একদম ওকে দেখে স্ট্রোক করতে শুরু করে। এতেও বলে, কি হয়েছে, আমাকে দেখে এই মহিলা এমন কেন করছে? কিন্তু মহিলা যেন চোখের সামনে ভূত দেখেছে, তাই সে দ্রুত করে বাহিরে চলে আসে। এদিকে সুচেং যখন বাড়িতে আসে তখন ওর মাকে ডেকে বলে, মা, আমি ভিনেগার নিয়ে এসেছি, কিন্তু
কিন্তু ওর মা ওকে দেখতেও পাচ্ছিল না আর ওর কথা শুনতেও পাচ্ছিল না। ও এসে ওর বাবাকে ডাকে, তাংচিকে ডাকে, কিন্তু ওরাও ওর কথা শুনতে পাচ্ছিল না আর ওকে দেখতে পাচ্ছিল না। এবার ও আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, গিয়ে দেখে যে আয়নাতে ওর কোনোই প্রতিবিম্ব পড়ছে না, মানে ও অদৃশ্য হয়ে গিয়েছে। ও নিজে সবাইকে দেখতে পাচ্ছে, সবার কথা শুনতে পাচ্ছে, কিন্তু কেউ ওকে দেখতে পাচ্ছে না, কেউ ওর কথা শুনতে পাচ্ছে না। তাই তো লিফটের ওই মহিলা এত অবাক হয়ে গিয়েছিল, কারণ কেউ একা একাই লিফটটা খুলে ওর ভিতরে প্রবেশ করেছিল দেখে। এরপরে ও তাংচিকে কল দিলে তাংচির ফোনে কল আসে, কিন্তু তাংচি ওর কথা শুনতে পায় না। এবার ও তো অবাক হয়ে যায়, কারণ ও কাউকে ফোন দিয়েও তার সঙ্গে কথা বলতে পারবে না, কারণ এপাশের মানুষ ওর কথা শুনতে পাবে না। এবার ওর খুব ভয় করতে শুরু করে। ওর মা তখন তাংচিকে বলে, কি হয়েছে? আমি ওকে ভিনেগার আনতে পাঠিয়েছি, ও তো এখনো এলো না। এবার সু চেং তাংচিকে একটা মেসেজ দিয়ে বলে, তুমি একটু বাহিরে আসবে, তোমার সঙ্গে আমার কথা আছে। এরপরে তাংচি বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাংচি যখন দরজা খুলে বাহিরে যায়, ওই সাথে সাথে সুচেংও বাহিরে বের হয়ে যায়। এরপরে তাংচি এসে বারবার সুচেংকে কল দিলে ও দেখে যে সুচেংয়ের ফোনটা একটা জায়গায় ফেলানো এবং সেটা একা একা বেজে চলেছে। এরপরে তাংচির হাত ধরে সুচেং, কিন্তু যখন ওর হাত ধরেছিল তখন তাংচি বুঝতে পারে যে সুচেং ওর হাত ধরেছে। তাংচি ওকে দেখতে পাচ্ছিল না, শুনতে পাচ্ছিল না, কিন্তু ওকে স্পর্শ করতে পারছিল। এবার তাংচিকে মেসেজের সমস্তটা বলে সুচেং যে আমি ইনভিজিবল হয়ে গিয়েছি, কিন্তু আমি তোমাকে স্পর্শ করতে পারছি আর তুমিও আমাকে স্পর্শ করতে পারছো। আমি জানি না, মনে হয় এই চুরিটার কারণেই এরকম হয়েছে। তাংচি কিন্তু ওকে দেখতে পারছিল না, কিন্তু ওর স্পর্শ অনুভব করতে পারছিল। তখনই সুচেংয়ের বাবা নিচে নেমে আসে আর তাংচিকে বলে, কোথায় সুচেং? তখন তাংচি বলে, আসলে সুচেং আমাকে মেসেজ করে জানিয়েছে ওকে এই মুহূর্তে একটা বিজনেস ট্রিপে যেতে হয়েছে, ওকে 2-3 দিনের আগে আর পাওয়া যাবে না। আপনাকেও হয়তো এক্ষুনি মেসেজ করেও জানিয়ে দিবে। ঠিক তখনই সুচেং ওর বাবাকেও একটা টেক্সট দিয়ে দেয়। ওর বাবা তো আর ওকে দেখতে পাচ্ছে না, সামনে দাঁড়িয়েই বাবাকে টেক্সট করে বলে দেয়, বাবা আমি একটা বিজনেসের কাজে কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছি, তোমরা ভালো থেকো, আমি আমার কাজ শেষ করে দ্রুত ফিরে আসবো। তো ওর বাবাও সাথে সাথে একটা ভয়েস ওভার দিয়ে দেয় আর বলে, তুমি সাবধানে থেকো মা, এবং ভালোভাবে কাজ করে বাড়িতে ফিরে এসো। এরপরে তাংচিকে নিয়ে ওর বাবা উপরে আসে, কারণ তাংচির জন্য ওরা অনেক রান্নাবান্না করেছে। তো সুচেংয়ের চেয়ারটা ফেলানো ছিল দেখে ওর বাবা বলে, ওই চেয়ারটা সরালে হতো, কিন্তু এখানে তো সুচেং বসে আছে, যেটা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তাংচি তো জানে ওর পাশে সুচেং বসে আছে। তাংচি বলে, না আঙ্কেল, চেয়ারটা সরানোর কোনো প্রয়োজন নেই, এই চেয়ারটা এখানে থাকলে আমার এটা ফিল হবে যে আমার পাশে বসে সুচেং খাচ্ছে। ওর বাবা মা বলে, দেখো কত ভালো ছেলে, আমাদের মেয়ে নেই তারপরেও তার মনে হচ্ছে আমাদের মেয়ে তার পাশে বসে আছে। যাই হোক, ওর বাবা মা ওকে যে খাবার দেয়, হঠাৎ করে তাংচি ওকে মানে সুচেংকে ওই খাবারটা দিবে বলে ওর বাবা মাকে ডিস্ট্রাক্ট করে আর বলে, দেখুন টিভিতে কি দারুণ একটা ড্রামা হচ্ছে। ওর বাবা মা পিছন দিকে তাকালেই তাংচি ওই বাটিটা সোজা দিয়ে দেয় সুচেংকে, আর সুচেং গপা গপ করে দুটো মাংস গালের ভিতরে ঢুকিয়ে নেয় আর সেটা খেতে শুরু করে। এদিকে যখন সুচেংয়ের বাবা মা ওর দিকে তাকায়, তখন এরকম দেখায় যে ওই খাচ্ছে মাংসগুলো। এরপরে ওকে বড় একটা মাংসের টুকরা দেওয়া হয়, মানে একটা লেগ পিস দেওয়া হয়। এই লেগ পিসটা সুচেংয়ের খুব পছন্দ, তাই সুচেং যখনই ওটাকে গালে তুলে খাচ্ছিল, ওর বাবা হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখে একটা মাংস শূন্যের উপরে ভেসে আছে। এটা দেখে ওর বাবা তো একদম ভয় পেয়ে যায়। এবার তাংচি কিভাবে সামলাবে এই ব্যাপারটা, তাংচিরও চোখ বড় বড় হয়ে গিয়েছে। সুচেং তো তখন হাতে ধরে মাংসটা খাচ্ছিল, ওকে কেউ দেখতে না পেলেও মাংসের টুকরাটাকে তো সবাই দেখতে পাচ্ছিল। তখন তাংচি মানে এই ব্যাপারটাকে একটু সামাল দিবে বলে বলে, আসলে এটা আমি ম্যাজিক করে করেছি, কিছুদিন হলেও আমি ম্যাজিক শিখছি। আসলে আমি সুচেংকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, দেখবেন কিভাবে এই ম্যাজিকটা করতে হয়। এই যে মাংসটা এখন নিচে আছে না, আমি একে জাদু করে বলবো তুমি উপরে ওঠো, এই মাংসটা উপরে উঠে যাবে। এবার তাংচি মাংসটাকে বলে, এই মাংস তুমি উপরে ওঠো, আর সুচেং আস্তে আস্তে মাংসটাকে উপরে তুলে নেয় আর মাংস উপরে উঠে যায়। তাংচি বলে, এবার এখানেই থামো। এরপরে মাংসটা থেমে যায়। তাংচি সুচেংয়ের বাবা মাকে বলে, দেখেছেন আমি কি সুন্দর ম্যাজিক পারি, এবার বলবো মাংস তুমি নেমে যাও, দেখবেন থপ করে মাংস নেমে যাবে। হ্যাঁ, মাংস নেমে গেল। আসলে সুচেংই তো এটা করলো। যাই হোক, এ যাত্রায় দুজনেই বেঁচে গিয়েছে। আর সুচেংয়ের বাবা মা বলে, বাহ, আমরা তো একদম কপাল করে একদম আগুনের গোলা একটা জামাই পেয়েছি। যাই হোক, এরপরে সুচেং তাংচির সঙ্গে ওর বাড়িতে চলে আসে, কিন্তু এখানে এসে ও এটা বুঝতে পারে যে ওর যত জিনিসপত্র আছে, যেমন ওর জামা কাপড় জুতা, এগুলোও কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু অন্যের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছিল। যেরকম তাংচি ওর ফোনটা সুচেংয়ের হাতে দিলে শুধু সেই ফোনটা দেখা যাচ্ছিল, কিন্তু সুচেংকে দেখা যাচ্ছিল না। তবে সুচেংয়ের ফোন সুচেংয়ের হাতে দিলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে গিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। তার মানে হলো ওর আসলে এমনটা হচ্ছে কারণ ওর সমস্ত জিনিসপত্র ওই চুরিটা আইডেন্টিফাই করে নিয়েছে, তাই জন্য ওর ফোন গায়েব হলেও তাংচির ফোন কিন্তু গায়েব হচ্ছিল না। তার মানে হলো ওই চুরিটা সুচেংয়ের
আপ টু বটম সমস্ত কিছুই আইডেন্টিফাই করে সেটাকে হাইড করে ফেলেছে। যাই হোক, এখন ওই বৃদ্ধ মহিলাকে খুঁজে বের করতে হবে যে ওই ফিল্টার চুরিটা দিয়েছিল। এরপরে সুচেংয়ের কথা শুনে শুনে ওই বৃদ্ধা মহিলার একটা ছবিও এঁকে ফেলেছে তাংচি। এখন এই মহিলাকে ও খুঁজতে বের হবে, কিন্তু ইতোমধ্যে অনেক রাত হয়ে গিয়েছে। তো এখন সুচেং সমস্ত কিছু কাগজ কলমে লিখে তাংচিকে বোঝায়, যেহেতু ওর কথা শুনতে পাচ্ছে না তাংচি। এরপরে ও ঘড়িও দেখায়, মানে হাত থেকে একটা ঘড়ি তোলে, এটা তাংচিকে বোঝানোর চেষ্টা করে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে না গিয়ে তুমি আগামীকাল ওই মহিলাকে খুঁজতে যেও। তো তাংচি বলে ঠিক আছে, আজকে গেলেও ওই মহিলাকে হয়তো আমরা খুঁজে পাবো না, আগামীকাল ওই মহিলাকে খুঁজতে যাব, আর ওই মহিলাকে খুঁজে পেলে দেখবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। পরের দিন সকালবেলা এসে সুচেং বারবার ওর হাত থেকে ওই চুড়িটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরে ও চুড়িটা খুলতে পারে না। এখনো পর্যন্ত ও ইনভিজিবল হয়েই ছিল। এরপরে ও তাংচিকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। তাংচি ওকে অভয় দিয়ে বলে, কিচ্ছু হবে না, তুমি দেখবে আবার তোমার পূর্ণ শরীরে ফিরে আসবে। এরপরে তাংচি ওর দিকে খাবার তুলে ধরে, কিন্তু তাংচি তো আর জানে না সুচেং কোথায়। সুচেং ওর খাবারে একটা হ্যাপি ইমোজি দেয়, আর তাংচিকে বোঝায় যে না, ও মেন্টালি স্ট্রং আছে। তারপরে একটা খাবার খেয়ে টুকরো টুকরো করে ও একটা লাভ শেপ দিয়ে তাংচিকে এটাও বোঝায় যে তোমার জন্য আমার ভালোবাসা এখনো ঠিক তেমনই আছে। তাংচি ওকে বলে, তুমি বাড়িতে থেকো, কোথাও যেও না, আমি ওই মহিলাকে খুঁজতে যাচ্ছি। এরপরে সুচেং ওর বান্ধবীকে টেক্সট দেয়। মূলত লিন ওকে টেক্সট দিয়ে বলছে, তোমার দেখি কোনো খোঁজ খবর নেই, তুমি কেমন আছো। ও তখন লিনকে বলে, আসলে আমি অনেক বড় একটা ঝামেলায় ফেসে গিয়েছি। তবে ও লিনকে এটা বলে না যে ও এখন অদৃশ্য হয়ে গিয়েছে। যদি এটা লিন জানে, লিন অনেক চিন্তা করবে। এরপরে ও নিজেই মনে মনে সিদ্ধান্ত নেয় যে ও বাহিরের দুনিয়ায় বের হবে। যেহেতু এই ঝামেলা ও নিজেই সৃষ্টি করেছে, তাই ওকে এটা ফেস করতেই হবে। ও একটা গাড়ি ডাকে, কিন্তু গাড়িওয়ালা তো ওকে দেখতেই পারছিল না, তাহলে ও ভিতরে ঢুকবে কি করে। ও গাড়িওয়ালা মামাকে অনেকবার ডাকলেও ওই মামা তো ওর কথা শুনতেও পায় না। এবার বুঝতে পারে সুচেং যে একজন অদৃশ্য মানুষের জন্য পৃথিবীটা ঠিক কতটা কঠিন। এখন কোনো গাড়িওয়ালাই ওকে দেখতে পাবে না, তাহলে কি এত পথ ও হেঁটে যাবে? এরপরে ও হাঁটতে থাকে। যখন ও হাঁটছিল রাস্তায় ও অনেকবার আঘাতপ্রাপ্ত হয়, কারণ মানুষ তো ওকে দেখতে পারছিল না। তো মানুষ না দেখতে পেলে তো ওকে আঘাত করবে, এটাই স্বাভাবিক। এরপরে ও যখন একটা বাসে উঠতে যাচ্ছিল, বাসের দরজায় আটকে যায়, কারণ বাসওয়ালা মামাও তো জানে না এখন কেউ উঠছে কিনা। ও আটকে গিয়েছিল বলেই ভিতরে উঠতে পারলো। তবে ও যখন ভিতরে যাচ্ছিল তখনও ওকে তো কেউ টের পাচ্ছিল না বলে এখানেও ও বড় একটা র্যাকেট ব্যাটে আঘাতপ্রাপ্ত হয়। এবারও নিজের মনে মনে বলে, আসলে অদৃশ্য মানুষের জন্য পৃথিবীটা কতটা করুণ তা আমি আজকে বুঝতে পারছি। এদিকে তাংচিকে দেখি, ওই মহিলার ছবি দেখাচ্ছিল এখানে যতগুলো ফুলের দোকান ছিল তাদের সবাইকে, কারণ এখানেই ওই মহিলাটি ফুল বিক্রি করত। কিন্তু না, এখানে কেউ চেনে না ওই মহিলাটিকে। এরপরে তাংচি যখন চলে আসবে তখন ওই দোকানে একটা রিং বার করে বাজাতে থাকে যেন কেউ। মনে হচ্ছিল বাতাসে এটা বাজছে, কিন্তু তাংচি বুঝতে পারে এখানে ঠিক সুচেং চলে এসেছে। তাই ও হাতটা ধরেই ফিল করে যে হ্যাঁ, সুচেং এসেছে। তাংচি এবার আর কারো কিছু পরোয়া করে না। তাংচি সবার সামনেই ওর হাত ধরে হাঁটতে থাকে। মানুষ হয়তো তাংচিকে দেখে বোকা বা পাগল ভাববে, কিন্তু না, তাংচি এসবে কেয়ার করে না। ও তার ভালোবাসার মানুষটিকে সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করবে। হয়তোবা সুচেং ইনভিজিবল হয়ে গিয়েছে, কিন্তু ওর জন্য তাংচির ভালোবাসা একটুও কমেনি। এরপরে ওরা সোজা একটা পুলিশ স্টেশনে আসে, আর ওই যে ফুল বিক্রেতা মহিলার একটা ছবি দেখায়। তখন ওই লোকটি জানায়, হ্যাঁ, এরকম একটা মহিলার অস্তিত্ব তো ছিল, কিন্তু 2 বছর আগেই তো ওই ফুল বিক্রেতা মারা গিয়েছে। এবার এটা শুনে অবাক হয়ে যায় সুচেং। এই মহিলা যদি মারা গিয়ে থাকবে, তাহলে ওই মহিলা আমাকে ওই চুড়িটা কিভাবে দিল? কারণ ওই চুড়িটা মাত্র কিছুদিন আগেই তো ওই মহিলা ওকে দিয়েছিল। এবার সুচেংয়ের একটু অন্যরকম চিন্তা হয়। সুচেং মনে মনে বলে, হয়তো ওই বৃদ্ধা মহিলা কারোর রূপ ধরে আমাকে এই চুড়িটা দিয়েছে, কারণ এই চুড়ি দিয়ে তো অনেক রকমের রূপই করা যায়। হয়তো ওই বৃদ্ধার কোনো আসল রূপ নেই। এরপরে সুচেং তাংচির ফোনে একটা টেক্সট পাঠিয়ে বলে, চলো আমরা দেখি এই ফিল্টার চুড়িটাকে ভাঙতে পারি কিনা। তাই ফিল্টার চুড়িটাকে ভাঙার জন্য ওরা একটা দোকানে আছে। এখানে এসে হাতুড়ি করার সব কিছু ইউজ করতে থাকে সুচেং, কিন্তু ওই চুড়িটা এতটা স্টেবল ছিল যে ওই চুড়িটাকে কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। এদের ফলো করতে করতে লিন এখানে চলে আসে। এবার লিন এখানে এসে সমস্ত ব্যাপারটাই বুঝতে পারে যে সুচেং আসলে ইনভিজিবল হয়ে গিয়েছে। লিনের তো খুবই খারাপ লাগে, কিন্তু লিন আর কি করবে, এদের কারোরই করার কিচ্ছু ছিল না। সুচেং ওই চুড়িটা কাটতে গিয়ে অনেকবারই আঘাত পেয়েছে, কিন্তু চুড়িটার কোনো রকমের একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি। রাতের বেলায় সুচেংকে বাহিরে বসিয়ে দিয়ে তাংচি বলে, তুমি এখানে বসো আর আমার কোটটা হাতে রাখো, কারণ তোমাকে দেখতে না পেলেও আমি তো আমার কোটটাকে দেখতে পাবো। আর এটা বলে একটা দোকানে ঢোকে ওর জন্য কিছু খাবার কিনতে, আর বারবার বাহিরের দিকে
দিকে তাকিয়ে দেখছিল যে ওখানে কোটটা ঠিকঠাকভাবে আছে কিনা, কারণ কোটটা থাকা মানেই ওখানে সুচেংও আছে। এরপরে ও যখন বিল করতে যাবে ওর একটু দেরি হয়ে যায়। এদিকে সুচেং যেখানে বসেছিল ও পাশেই দেখতে পায় 3-4টা ছেলে মেয়ে মিলে গন্ডগোল করছে। ছেলেগুলো একটা মেয়েকে বুলি করে বলছিল, মানে মেয়ে বলে ছোট করছিল। তো সুচেং এটা দেখে সহ্য করতে পারে না। সুচেং ওখান থেকে উঠে দাঁড়ায় আর ওখানকার দুষ্টু বলাপানকে গিয়ে তাদের হুডির গলা ধরে টান দেয়। সাথে সাথে ছেলেগুলো ভয় পেয়ে যায় আর বলে, আরে এখানে একটা দৈত্য আছে, দৈত্য, এবং ওদেরকে মাথায় টোকাও মারে সুচেং। ফলে ছেলেগুলো সব পালিয়ে যায় ভয় পেয়ে। আর ওখানে যে মেয়েটাকে ওরা বুলি করছিল ওই মেয়েটি খুবই খুশি হয়ে বলে, তুমি নিশ্চয়ই কোনো পরী, আমাকে এসে বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ পরী। এটা বলে হাসতে হাসতে মেয়েটি চলে যায়। সুচেং মনে মনে তখন বলে, না, অদৃশ্য হওয়ার এটাও একটা ভালো দিক যে আমি মানুষের কাছে পরী হতে পারছি। সুচেং যখন এরকম খুশি মন নিয়ে ফিরবে ঠিক তখনই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওর দিকে অনেক বড় একটা ফুটবল এসে ওর মাথায় লাগে এবং সাথে সাথেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে ওর রাস্তার কাছে পড়ে যায়। অন্য একটা ছেলে এই পথ দিয়ে ফুটবলটা খেলতে খেলতে যাচ্ছিল। ছেলে তো আর জানে না এখানে কেউ আছে কিনা, তাই তো ও এইভাবে বলটাকে ছুঁড়ে মেরেছিল। যাই হোক, তাংচি বাহিরে এসে দেখে যে ওর কোটটাই শুধু আছে, কিন্তু এখানে কোথাও সুচেং নেই। ওর সমস্ত জায়গায় হাতড়িয়ে দেখে যে না, কোথাও সুচেং নেই। এবার তো ওর মাথা খারাপ হয়ে যায়। ও বারবার সুচেংকে কল করতে লাগে। তখনও সুচেংয়ের ফোনটা রিং হয়ে যাচ্ছিল। তাংচি এটুকু শিওর হয় যে না, সুচেং যেখানেই আছে এখনো পর্যন্ত হয়তো সেফ আছে বা ওর কোনো কিছু বিপদ হয়নি। কিন্তু বিপদ হতেও বা কতক্ষণ? তাংচির বারবার মনে হচ্ছিল ও কোথাও অজ্ঞান হয়ে পড়ে টরে যায়নি তো, তাহলে ওকে কিভাবে খুঁজবে, কারণ ও তো অদৃশ্য হয়ে আছে। এবার তাংচি মনে মনে বলে, আমাকেই এর কিছু একটা সলিউশন বের করতে হবে। আপনাদের মনে আছে তাংচির কিন্তু চোখের প্রবলেম আছে সেই ছোট্টবেলা থেকে। ও সাধারণ মানুষের থেকেও 100 গুণ বেশি রঙিন দেখতে পায় পৃথিবী। তাংচি যেহেতু একটু বেশি রং দেখতে পায় তাই ডক্টর ওকে চশমা দিয়েছিল যাতে ওর এই রঙিন চোখটাকে ও আটকাতে পারে। কিন্তু আজকে ও চশমা খুলে সমস্ত দিকে তাকিয়ে সুচেংকেই খোঁজার চেষ্টা করে। ও যখনই চোখটা খোলে তখন ও হাজার রকমের রং দেখতে পায়। সাথে সাথেই ওর মাথা ব্যথা, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, চোখ লাল হতে শুরু করে, কারণ ও এত আলো এত রং জীবনেও সহ্য করতে পারবে না। কিন্তু এই চোখ দুটোই আজকে ওর জন্য ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে। এই চোখের কারণেই আজকে ও দেখতে পায় সুচেংকে। অনেকক্ষণ ধরে ও এদিকে ওদিকে তাকিয়ে দেখতে পায় যে সুচেং একটা জায়গায় পড়ে আছে। স্পষ্ট দেখতে না পেলেও ও বুঝতে পেরেছিল ওটাই সুচেং, এবং ওটা একদম রাস্তার একটা কিনারে ছিল। ও দ্রুত দৌড়ে সুচেংয়ের কাছে যায়, কারণ রাস্তার ওই কর্নার দিয়ে একটা গাড়ি আসছিল। যাই হোক, গাড়ি আর সুচেংকে মারতে পারে না, ওকে গিয়ে বাঁচিয়ে নিয়েছিল তাংচি। তাংচি সুচেংকে বারবার ডাকে। কিছুক্ষণ পরে সুচেংয়ের জ্ঞান ফিরে আসে। এর পরের দিন আমরা দেখতে পাই সুচেংয়ের বাড়িতে গিয়ে হাজির হয়েছে ওর কলিগরা। ওর বাবা মাকে বলছে, আমরা সুচেংকে দেখতে এসেছি, সুচেং নাকি অসুস্থ, এজন্য তো 3-4 দিন যাবৎ একদম অফিসে যাচ্ছে না। এবার ওর বাবা মা অবাক হয়ে বলে, কিন্তু সুচেং তো তার বাবা মাকে মেসেজ করে এটা জানিয়েছিল যে সে নাকি বিজনেস ট্রিপের জন্য কয়েকদিন বাইরে থাকবে, তাহলে ওর কলিগরা এই কথা কেন বলছে? এদিকে আমরা সুচেংকে দেখতে পাই, ও তো তাংচির বাড়িতেই ছিল। ও তো মনের আনন্দে বসে বসে চিপস খাচ্ছিল। তবে ও বাড়ি থেকে এখন আর বাইরে বের হচ্ছিল না, কারণ বাইরে গেলে ওর জীবন নাশেরও হুমকি থাকতে পারে। ঠিক তখনই ওর কাছে একটা টেক্সট আসে এবং ওর বোন জানায় যে তার বাবা মা অনেক অসুস্থ, ওর বাবা অনেক অসুস্থ এবং এক্ষুনি ওকে বাড়ি যেতে বলেছে। তো তাংচি তখন সুচেংকে নিয়ে আসে, কিন্তু চিংলি বলে, কোথায়? সুচেংকে তো দেখছি না। তাংচি বলে, সুচেং তো গাড়ির ভিতরেই আছে। তখনই চিংলি দেখে যে গাড়ির দরজা আপনা আপনি খুলে যাচ্ছে, এছাড়া ওর হাতও কেউ যেন মুঠো করে ধরেছে। আসলে ওটাই তো ছিল সুচেং। চিংলি এবার পুরো ব্যাপারটা বুঝতে পারে। এদিকে আমরা ওর বাবাকে দেখি, ওর বাবার আসলে কিছুই হয়নি। ওর বাবা মিথ্যা কথা বলেছে সুচেংকে বাড়িতে ডাকার জন্য। এদিকে লিন এবং ইউ এসে হাজির হয়েছে। চিংলি এসে বলে, কি হয়েছে বাবা তোমার? কিন্তু এসে দেখে যে না, ওর বাবার কিছুই হয়নি। এদিকে সুচেংকে একটা কস্টিউম পরিয়ে নিয়ে আসা হয়েছিল। সবাই বলে, ওর এই অবস্থা কেন, ওকে কেন দেখা যাচ্ছে না? তখন ওরা কস্টিউমের মাথাটা তুললে দেখা যায় কস্টিউম নিজে নিজে হাঁটছে। সুচেংয়ের বাবা মা এবার সমস্ত ঘটনা বুঝতে পারে, মানে তাদেরকে বুঝিয়ে বলা হলে তবেই ওরা বুঝতে পারে। এরপরে সুচেং সবাইকে একটা বোর্ডে লিখে লিখে বলে যে কেন আজকে ওর এই অবস্থা, কিভাবে ও ফিল্টারটা পেয়েছিল এবং কেনই বা ও ফিল্টারটা ইউজ করেছিল। সেই প্রথম দিনের ঘটনা থেকে, যেদিন ও ওই বিউটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ও কুৎসিত বলে কেউ ওকে কাজে নেয়নি। আসলে কেন সবাই ওকে কুৎসিত মনে করে আমি এটাই জানি না, কিন্তু সুচেং দেখতে আসলেই অনেক সুন্দর। এছাড়া ও যে ওই রিইউনিয়নে গিয়েছিল সেখানেও সবাই ওকে অপমান করেছিল, ওকে কুৎসিত বলেছিল, সেজন্যই মূলত ওই ফিল্টারটা ইউজ করেছিল। যাই হোক, সবাই ওকে অনেক সরি বলে, কারণ কেউই আসলে ওকে কুৎসিত বলে কখনো অপমান করতে চায়নি। কিন্তু তারপরেও ও তো কিছু কিছু জায়গায় অপমানিত হয়েছে।
পরদিন ওকে একটা জায়গায় নিয়ে আসে তাংচি মূলত ওই এই ইনভিজিবল সেই অবস্থাতেও ওকে ডেট করতে চেয়েছিল। তারপরে ওকে কিছু পার্টিকেল ও উপহার দিয়ে বলে, তুমি যেখানেই থাকো, যে প্রান্তেই থাকো না কেন, তোমার কাছে যদি এই পার্টিকেলগুলো থাকে তাহলে আমি তোমাকে দেখেই বুঝতে পারবো যে ওখানে আমার সুচেং দাঁড়িয়ে আছে। সেজন্যই তো মূলত এই পার্টিকেলগুলো একা ল্যাবের রিসার্চ করে বানিয়েছে তাংচি। এরপরে ওরা আবারও সুচেংয়ের বাড়িতে আসে, কারণ সুচেংয়ের বাবা মা সবার জন্যই ডিনার প্রস্তুত করেছে। যখন ওরা খাচ্ছিল তখনই হঠাৎ সুচেংয়ের ওই চুড়িতে একটা ফোন কল আসে। ওই চুড়িতে ফোন কল দেখে ও অবাক হয়ে যায়। ও তখনই তাংচির হাত চেপে ধরে এবং ওই ফোন কলটা ও রিসিভ করে। এই ফোন কলটা সেই মহিলা করেছিল যে মহিলাই ওকে ওই চুড়িটা দিয়েছিল। মহিলা বলে, চুড়িটা পেয়ে তুমি কি হ্যাপি? তখন ও হেসে বলে, না, এই চুড়িটা আমার কোনো প্রয়োজন নেই। মহিলা বলে, কিন্তু কেন? এতে তো তুমি সুন্দরী হতে পারবে, যেমন ইচ্ছা তেমন ইফেক্ট ব্যবহার করতে পারবে, তাহলে তুমি কেন হ্যাপি নাও? তারপরে সুচেং বলে, আসলে আমি নিজেই নিজেতে হ্যাপি। সৃষ্টিকর্তা আমাকে যেমন বানিয়েছে আমি তাতেই খুশি। আমার সত্যি কথা বলতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাছাড়া আমার চারপাশের মানুষ আমাকে খুবই ভালোবাসে। আমি যেমন, তারা আমাকে ঠিক তেমনভাবেই ভালোবাসে। তারা সবাই আমার ব্যক্তিত্বকে, আমার মনকে ভালোবাসে, আমার বাহ্যিক অবয়বকে নয়। তখন ওই মহিলা বলে, ঠিক আছে, তুমি যেখান থেকে ওই চুড়িটা নিয়েছিলে সেখানেই আগামীকাল আসবে, আমি তোমাকে দেখা দিব। পরদিন ও তাংচিকে সাথে নিয়ে সেখানেই যায় যেখানে ওই মহিলাটা ওকে ওই চুড়িটা দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ইনভিজিবল ছিল কিন্তু সুচেং। তবে যখনই ও মহিলাটিকে দেখতে পায় তখনই সাথে সাথেই ও ভিজিবল হয়ে যায়। একটা মেয়ে ওকে দেখতে পায়, ওর গায়ে ধাক্কা লাগলে মেয়েটি ওকে সরিও বলে এবং ওকে তাংচিও দেখতে পাচ্ছিল। তাংচি তো খুবই খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে আর সবাইকে ডেকে ডেকে বলে, এই দেখো, এটা আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। ওই মহিলাও তখন হেসে উঠে বলে, হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড, আমরা দেখেছি তো, দেখতে সে খুবই সুন্দর। এরপরে সুচেং বলে, হ্যাঁ, আপনিই তো আমাকে ওই চুড়িটা দিয়েছিলেন। ওই মহিলা বলে, এই চুড়িটা তো খুবই আপগ্রেড হচ্ছে, দিন দিন নতুন করে ফিচার আসছে, তাহলে কেন তুমি চুড়িটাকে আর রাখতে চাও না? সুচেং বলে, আমার অনেক শিক্ষা হয়ে গিয়েছে। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই সুন্দর। আমি চাই না এই মেকি সৌন্দর্য, বরং আমার নিজের সৌন্দর্যই আমাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে। তাই এই চুড়িটি আমি আপনাকে ফেরত দিতে চাই। মহিলা বলে, কিন্তু এই চুড়িটা আমরা ল্যাবে প্রস্তুত করেছি এবং এই চুড়িটা আমি তোমাকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করলাম। চুড়িটা কিন্তু দিন দিন স্টেবল হবে, তুমি তোমার কাছে রাখতে পারো। সুচেং বলে, না, এই চুড়ির কোনো প্রয়োজন নেই। এরপরে সুচেং দেখতে পায় চুড়িটি অনায়াসে খুলে গিয়েছে। চুড়িটি ও মহিলার কাছে দিয়ে বলে, আপনার চুড়ি আপনিই রাখুন। মহিলাটি তখন বলে, ঠিক আছে, না হয় আমার চুড়ি আমার কাছেই রাখবো। এটা বলে মহিলাটি ওখান থেকে চলে যায় আর দেখা যায় মহিলার বুড়ো হাত একদম জীবন্ত হয়ে গিয়েছে, মানে মহিলা সুন্দর হয়ে গিয়েছে। যেহেতু ওই চুড়ি দিয়ে যে কোনো বয়সের হওয়া যায়, তাই মহিলাও নিজের রূপ বদল করে ফেলেছিল। যাই হোক, অবশেষে মুক্তি পেয়েছে সুচেং, কিন্তু বাড়ির লোকজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আবারও ওই কস্টিউম পরে আসে। ওর বাড়ির লোকজন সবাই মনে মনে ভাবে যে সুচেং হয়তো আর কখনোই ভিজিবল হবে না। সবারই অনেক মন খারাপ হয়ে যায়। সবাই বলে, না, আমরা কি আমাদের মেয়েটাকে আর কখনোই দেখতে পাবো না? সবার যখন মন খারাপ হয়েছিল তখনই সুচেং জোরে কথা বলে ওঠে আর সবাই ভীষণ খুশি হয়ে যায় যে অবশেষে, মানে ফাইনালি তারা সুচেংকে দেখতে পাচ্ছে এবং ছুতে পারছে। এবার চিংলি ওকে অনেক বকাঝকা দেয়, তখন ও আরও আদর করে বলে, দেখো মা, চিংলি আমাকে বকাঝকা করছে। যাই হোক, ফাইনালি সব কিছু নর্মাল হয়। এরপরে ও আবারও অফিসে যাওয়া শুরু করে আর অফিস রোম্যান্স তো ছিলই, কিন্তু এদিকে ঘটে গিয়েছে আর এক অনাসৃষ্টি কাণ্ড। লিনের এখন কিছুই ভালো লাগে না। সে খাওয়া দাওয়া করে না, তার একদম ঘন্টায় ঘন্টায় মুড সুইং হয়, তার কোনো কাজ করতে মন চায় না, কোনো গল্প লিখতে মন চায় না। তখন ওর কলিগ ফোন দিয়ে বলে, কি হয়েছে রে তোর? এটা বলে ওর বাড়িতে চলে আসে আর বলে, সকাল থেকে কিছুই খাসনি? ও বলে যে আমার কিছুই খেতে মন চাচ্ছে না। তখন ওর কলিগ বলে, এটা খা। এটা বলে ওর দিকে কিছু একটা খাবার এগিয়ে দেয়, কিন্তু সাথে সাথেই বমি চলে আসে লিনের। তখন ওর বান্ধবী বলে, তোর হয়েছেটা কি? খাবার তো একদম ঠিকঠাক আছে, এতে তো বমি পাওয়ার কথা নয়। তাছাড়া তোর মুড সুইং হচ্ছে, কাজ করতে মন চাচ্ছে না, মন মেজাজ খারাপ, খেতে মন চাইছে না, আবার বমি হচ্ছে। ব্যাপারটা হলো, তুই কি প্রেগনেন্ট নাকি? এটা বলে ওর কাছে একটা প্রেগনেন্ট টেস্ট করার স্ট্রিপ দেয় আর বলে, এটা দিয়ে টেস্ট করে দেখ। আর ও দেখে সত্যি সত্যি ও প্রেগনেন্ট হয়ে গিয়েছে। সাথে সাথে ও লিনকে মেসেজ দিয়ে বলে, লিন, কি হয়েছে দেখো, আমি প্রেগনেন্ট। এটা বলে ওর কাছে একটা ছবিও পাঠিয়ে দেয়। লিন তখন ইউ এর সামনে দাঁড়িয়েছিল। এটা দেখে লিন চমকে যায়। ইউ বলে, কি হয়েছে?
লিন কি মেসেজ দিয়েছে তোমাকে? তখন সুচেং বলে, না না কিছুই হয়নি, কিন্তু আমার একদিনের ছুটি প্রয়োজন, আমি অনেক অসুস্থ। এটা বলে দ্রুত করে ও বাহিরে বের হয়ে আসে আর সোজা লিনের বাসায় চলে আসে। লিনকে বলে, মনে হয় ভুল হয়েছে, চলো আরেকবার পরীক্ষা করো। তখন লিন বলে, দেখো আমি কতবার পরীক্ষা করেছি, সব কয়বারই পজিটিভ, এখন আমি কি করব? আমি তো বিয়েও করতে চাই না, আর আমি আমি নিজেই এখনো ভালো করে মানুষ হতে পারিনি, তো আমি বাচ্চা কিভাবে মানুষ করব? আমি এই বাচ্চাটা রাখতে চাই না। তুমি কি আমাকে খুব খারাপ মনে করবে সুচেং যদি এই বাচ্চাটা আমি না রাখতে চাই? সুচেং বলে, না একদমই তা মনে করব কেন, তোমার জীবন তোমার সিদ্ধান্ত, চলো একবার আমরা অন্তত ডক্টরের কাছে যাই। এরপরে ওরা ডক্টরের কাছে আসে। ডক্টর জানায় যে বাচ্চা খুবই হেলদি এবং একদম স্ট্রং, আর তার শ্বাস প্রশ্বাস একদম ঠিক আছে। ও তখন ডক্টরকে জানায় যদি এই বাচ্চাটা আমি না রাখতে চাই। ডক্টর বলে, আমি উপদেশ দিব অবশ্যই বাচ্চাটি আপনি রাখুন, কারণ এই মুহূর্তে আপনি যদি বাচ্চাটি না রাখতে চান তবে আপনার দেহের উপরেই অনেক ধরনের প্রেশার পড়বে, তার থেকে বাচ্চাটি যদি রাখা সম্ভব হয় তবে তাই রাখুন, কারণ বাচ্চাটি অনেক সুস্থ এবং স্ট্রং। এরপরে ও যখন বাইরে আসে বিভিন্ন গর্ভবতী মহিলাদের দিকে তাকিয়ে থাকে। ওর মনের মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে। এরপরে সুচেংয়ের হাতে তো সমস্ত রিপোর্ট এবং প্রেগনেন্সি মহিলাদের একটা নোটবুক দেওয়া হয়, সেটাও ছিল। ওরা যখন বাইরে আসছিল তখনই এখানে ইউ আর ইউ এর মা, ওদের সঙ্গে দেখা হয়ে যায় সুচেং এবং লিনের। ইউকে দেখা মাত্র ওই বইটা লুকিয়ে ফেলে সুচেং। ইউ তখন ওর মাকে বলে, মা এ হলো লিন, ও আমার গার্লফ্রেন্ড, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি এভাবেই দেখা হয়ে যাবে। ওর মায়ের তো লিনকে খুবই পছন্দ হয়, ওর মা বিশেষ কারণে এখানে এসেছিল, তাই ওরা ওই কাজে চলে যায়। এদিকে লিন আর সুচেং তাদের কাজে চলে যায়। যাই হোক, যেতে যেতে ইউ এর হঠাৎ করে মনে হয় ও যেন সুচেংয়ের হাতে এরকম কোনো পেপারস দেখেছে যা প্রেগনেন্সি মহিলাদের হাতে থাকে। ইভেন এখানেও কিছু কিছু প্রেগনেন্ট ওমেন সেই সব নোটবুক নিয়ে যাচ্ছে। সাথে সাথে ইউ এর মনে হয় সুচেং কি তাহলে প্রেগনেন্ট নাকি, কারণ রিপোর্টগুলো তো সুচেংয়ের হাতেই ছিল। আসলে বেচারা, তোর গার্লফ্রেন্ডই প্রেগনেন্ট, তুই সেটা বুঝতে পারলি না। যাই হোক, পরদিন যখন সুচেং এবং তানচি এক জায়গায় দাঁড়িয়েছিল সেখানেই আসে ইউ এবং এসে বলে, তোকে কংগ্রাচুলেশন, কিন্তু তুই জানালি না যে সুচেং গর্ভবতী আর তুই এটা লুকিয়ে রাখলি। তানচি বলে, কি ও প্রেগনেন্ট? আর সুচেং বলে, কি আমি প্রেগনেন্ট কিভাবে? এবার ও দুজনের দিকেই তাকায়। ইউ তো বুঝতে পারে না ব্যাপার কি হলো। ইউ তখন বাইরে বের হয়ে গেলে সুচেং বলে, আসলে ও ভুল বুঝেছে, প্রেগনেন্ট আমি নই, প্রেগনেন্ট হলো লিন, কিন্তু লিন এটা ইউকে বলতে বারণ করেছে, তুমি প্লিজ ওটা ইউকে বলবে না। তাই ওরা ইউকে এটা বলে না। এরপরে ইউ সেদিন রাত্রেবেলা লিনের সঙ্গে দেখা করতে আসে। লিনের জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছিল। লিন মনে মনে ভাবছিল ও ওকে বলবে কি বলবে না। লিন ওকে বলে যে এখানে তো সুচেং এবং তাংচির আসার কথা ছিল, ওরা যে এলো না। ইউ বলে, ওরা আসলে নিজেদের মতো বিজি আছে, তুমি কি জানো সুচেং কিন্তু প্রেগনেন্ট? হ্যাঁ তুমি তো জানোই ও তো প্রেগনেন্ট। যাই হোক, এই কথাটা বাইরে থেকে আবার চিংলি শুনে ফেলে, কারণ চিংলি তখন লিনের বাড়িতেই আসছিল। ব্যাস শুরু হয়ে গেল আর এক অনাসৃষ্টি কাণ্ড, মানে সবাই ভুল বোঝাবুঝির ভিতরেই আছে। চিংলি বাড়িতে এসে পুরো ব্যাপারটা ওর বাবা মাকে জানায়, সাথে সাথে ওর বাবা মা কল দেয় সুচেংকে এবং তাংচিকে। ওরা তাংচি এবং সুচেংকে ধরলে তখন আর কি বলবে, সুচেং তো বলে না, কিন্তু তাংচি উঠে দাঁড়িয়ে বলে আসলে সুচেং প্রেগনেন্ট নয়, বরং লিন প্রেগনেন্ট। এদিকে লিন মনে মনে ভাবে যে এবার ওকে হয়তো কথাটা জানিয়ে দেওয়া উচিত ওর বয়ফ্রেন্ডকে। তাই ওই ইউকে বলে, ইউ আমি প্রেগনেন্ট। তখন তো ইউ অনেক খুশি হয়ে যায়, কিন্তু লিন যখন বলে যে এই বাচ্চাটা আমি রাখতে চাই কিনা আমি এখনো জানি না, তাহলে আমি কি করব, তুমি কি আমাকে অনেক খারাপ মনে করবে? ইউ তখন বলে, আমি তো কোনো কিছু না ভেবেই তোমাকে ভালোবেসেছি, আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তুমি যেই সিদ্ধান্ত নিবে আমি তোমার সাথেই আছি। এদিকে কিছুদিন কেটে যায়। সুচেংকে দেখি ও ইদানিং অনেক সুন্দর থাকার চেষ্টা করে, নিজেকে একটু সুন্দর দেখানো যেতেই পারে তাই না? সৃষ্টিকর্তা যা দিয়েছে তাই নিয়ে হ্যাপি থাকা আর নিজেকে একটু সুন্দর দেখানো। এদিকে লিন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা ও রাখবে। পরদিন আমরা দেখতে পাই তাংচিকে, ও একটা জায়গায় বসেছিল সেই প্রথম দিনকার মতো, একদম ড্রামা শুরুতে মনে আছে প্রথম দিন ওরা দুজন অপোজিটে বসেছিল, ঠিক সেই দিনের মতো করেই অভিনয় করতে লাগে সুচেং। সুচেং তো জানতো ওই দিন তাংচি এখানে বসেছিল, কিন্তু তাংচি তো জানতো না সেদিন সুচেং ওর অপোজিটে বসেছিল। আজকে তাংচি জানতে পারে। সুচেং বলে, যদি সেদিন তুমি জানতে আমি এখানে বসেছিলাম তাহলে তুমি কি করতে? তাংচি তখন ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় এবং ঠিক ওর কাছাকাছি গিয়ে ওকে কিস করতে লাগে, যেন মনে হচ্ছে প্রথম দিন ওকে দেখে কিসই করতো। যাই হোক, এসব বাদই দিলাম। এভাবে আরও কিছুদিন কেটে যায়। এখন এই কোম্পানি মানে টিভিসি কোম্পানি আরও বেশি প্রোডাক্টিভ হয়েছে। এরা আরও নতুন নতুন ফেস ওয়াশ, ক্লিনজিং বাম, মেকআপ সামগ্রী সহ আরও অনেক কিছুই তৈরি করছে। পরের দৃশ্যে আমরা তাংচিকে দেখতে পাই, তাংচি ওর বাড়িতে একটা তাঁবু উঠিয়েছে।
মূলত সুচেংকে সারপ্রাইজ দিতেই সে এটা করেছে। সুচেংও এটা দেখে সারপ্রাইজ হয়ে যায়। সুচেংয়ের খুব ইচ্ছা ছিল ওরা দুজন একসঙ্গে ক্যাম্পেইন করবে। যাই হোক, তাংচি ওকে বলে তোমাকে একটা সারপ্রাইজ দিব বলেই আমি এটা করেছি। যখনই ও ওর পকেটে হাত দেয় এবং একটা জুয়েলারি বক্স বের করে, তখনই এই তাঁবুটা ভেঙে পড়ে যায়। দুজনে ওর ভিতরে তো একটা জগা খিচুড়ি অবস্থা। পরে বাইরে বের হয়ে আসে তাংচি। সুচেং বলে তুমি আমাকে কি গিফট দিতে চেয়েছিলে তা তো বললে না। এবার তাংচির হুঁশ ফিরে আসে। ও সে রিংটা কোথায় হারালো, এবার সেটাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও ও রিংটাকে খুঁজে পায় না। এরপরে হারিকেন জ্বালিয়ে খুঁজতে লাগে, কিন্তু তখনই ও দেখতে পায় যে সুচেং এর হাতেই ওই রিংটা, যে রিংটা ও সুচেংকে পরাতে চেয়েছিল। ও সুচেং এর দিকে তাকিয়ে থাকে। তখন সুচেং বলে যখনই তাঁবুটা ভেঙে পড়েছিল তখনই আমি পেয়েছিলাম রিংটা, তাই তো পরে নিয়েছি, কিন্তু তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। এরপরে সুচেং ওর হাতে একটা জুয়েলারি বক্স বের করে, ওর ভিতরেও একটা রিং ছিল। ও তাংচিকে বলে তাংচি, পুরোটা জীবন তুমি আমার সঙ্গে কাটাবে। তাংচি তো একদম বিমোহিত হয়ে যায়। আস্তে আস্তে ওর হাতটা বাড়িয়ে দেয় আর সুচেং আংটিটা তাংচির হাতে পরিয়ে দেয়, আর ওরা দুজন দুজনকে কিস করতে লাগে। এরপরেই দেখা যায় এই কিস নিয়ে ওরা উপস্থিত হয়েছে একদম বিয়ের মঞ্চে। বিয়ের মঞ্চে কিস করতে দেখা যায় ওদেরকে, যেখানে সবাই উপস্থিত ছিল, এবং তাংচি আর সুচেং এর বিয়েটা হয়ে যায়। সুচেং ওর হাতে থাকা ফুলের তোড়াটা উল্টো দিকে ফিরে সোজা ছুঁড়ে দেয় ওই জনসম্মুখে, আর ফুলের তোড়াটা ধরে ফেলে ইউ, অর্থাৎ পরবর্তী বিয়েটা হবে ইউ এর, কারণ ফুলের তোড়া ওই ধরেছে। সবাই তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিল এবং ইউও তো খুবই হ্যাপি, কারণ ওরই ইন্টেনশন ছিল খুব দ্রুতই ওরা বিয়ে করবে। এখানে মূলত সবারই অনেক ভালো লাগছিল। বড়রা সবাই ওদেরকে কংগ্রাচুলেশন এবং আশীর্বাদ করছিল, আর এভাবেই ওরা অনেকগুলো ফটোশ্যুটও করে। মূলত যেহেতু ওদের পরিবার এবং ওদের কলিগরা সবাই এখানে উপস্থিত ছিল, তাই সবাই অনেক অনেক ছবি ওঠায় এবং এর সাথে সাথেই শেষ হয়ে যায় ফিল্টার ড্রামার গল্প। আশা করি গল্পটি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে। তো আজকের গল্প এই পর্যন্ত। এমন ইউনিক ইউনিক গল্প শুনতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনারা নিজেরাই সাজেস্ট করতে পারেন এরপরে আপনার কোন ড্রামার গল্পটি শুনতে চান। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার রমাদান অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।